ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমাদের বাংলাদেশের একমাত্র একটা অনলাইন প্ল্যাটফর্ম ধারাবাহিকভাবে যারা ফ্রি ক্লাস এর মাধ্যমে শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ প্রস্তুতিতে সহায়তা করতেছে। ওকে, আমরা আজকে আলোচনা করব বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ নিয়ে, যেখান থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন থাকবে। আপনারা যারা যোগদান করেছেন কেমন আছেন সবাই? খাতা কলম আছে কিনা এটা আমাকে ইনশিওর করেন। ক্লাস করব, ক্লাস থেকে আউটপুট পাবো না, এটা যেন না হয়। খাতা কলম কে কে হাতে রেখেছেন একটু আমাকে কমেন্ট করবেন, আর একটু শেয়ার ডান করে দিবেন। আমরা দ্রুত শেয়ার ডান চাই। আপনারা শেয়ার করলে আমরা কি অনুপ্রাণিত হই এবং আমাদের যে সেবাটা আছে সেবাটা অব্যাহত থাকবে। বোঝা গেছে? যারা শেয়ার করেছেন তারা একটু শেয়ার ডান লিখে দেন। ওকে, প্রথম শেয়ারটা আমি করে ফেলেছি, আপনারাও শেয়ার করেন। বোঝা গেছে? ওকে, আমরা আজকে মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করব। ওকে, আরেকটা কথা মনে রাখবেন, কৃতজ্ঞতা প্রকাশ করে যে কৃতজ্ঞ বলা হয় তাকে, কৃতজ্ঞ কোনো ব্যক্তি কোনো দিন নিরাশ হয় না, আল্লাহ পাক তাকে সফলতা দান করে। আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করছি, যারা আমাদের সাথে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ সবারই চাকরি হবে, এবং এই বছরের মধ্যেই যেন সবার চাকরি হয়ে যায়। সৃষ্টিকর্তার কাছে আমি প্রার্থনা করতেছি সবারই চাকরি এই বছর হয়ে যাবে বা 6 মাসের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা সবাই একটু শেয়ার করে দিন। আমরা গত ক্লাসে ৬৬ দফা পর্যন্ত পড়েছি। আজকে আমরা পড়ব ১৯৬৯ সালের গণ অভ্যুত্থান। ১৯৬৯ ছিল কি গণ অভ্যুত্থান? ১৯৬৯-এ গণ অভ্যুত্থান ছিল। এই গণ অভ্যুত্থানের ইতিহাস নিয়ে পড়ব। গণ অভ্যুত্থানটা মানে কি? গণ অভ্যুত্থান মানে হচ্ছে আন্দোলনের মাধ্যমে কোনো সরকারকে, কোনো ফেসিবাদী বা স্বৈরাচার বা অগণতান্ত্রিক সরকারকে পতন ঘটানোকে বলা হয় গণ অভ্যুত্থান। ১৯৬৯ সালে স্বৈরাচার আইয়ুবের পতন হয়েছিল। অনেকগুলো জীবনের মধ্য দিয়ে পতন হয়েছিল। কার কার জীবন গিয়েছিল, কে কখন শাহাদত বরণ করেন, এটা আমরা এখন আলোচনা করব। তাহলে গণ অভ্যুত্থান, ৬৯-এর গণ অভ্যুত্থান আমরা পড়ব শহীদ সমাচার। শহীদ সমাচার, কে কখন শহীদ হয় এটা আমরা দেখব। একটু কখন শহীদ হয় এটা আমরা একটু দেখব। ৬২০ জন হয়ে গেছে, আমি ১,০০০ চাই। ১,০০০ কিন্তু হচ্ছে না, এটা নিয়ে আমারই ব্যক্তিগতভাবে মন খারাপ। এইভাবে চলতে লাগলে কিন্তু কি করব, আমি কিন্তু ক্লাসই করাবো না। বুঝে গেছে? সবাই একটু কৃপণতা পরিহার করে শেয়ার করে দিন। ওকে ওকে, শহীদ সমাচার। ২০ জানুয়ারি একজন শহীদ হয়েছে, ২০ জানুয়ারি। ওকে ওকে, এবার ২৪শে জানুয়ারি শহীদ হয়েছে একজন, ২৪ জানুয়ারি। এরপরে ১৫ ফেব্রুয়ারি একজন শহীদ হয়েছে, 15 ফেব্রুয়ারি। ওকে, এবার 18 ফেব্রুয়ারি একজন শহীদ হয়েছে, 18 ফেব্রুয়ারি। ওকে, এবার কে কে শহীদ হয়েছে এটা নামটা একটু দেখবো আমরা। ওকে, ২০ ফেব্রুয়ারি শহীদ হয়েছে আসাদুজ্জামান আসাদ শহীদ হয়েছে, আসাদ। ২৪ জানুয়ারি শহীদ হয়েছে মতিউর, ২৪ জানুয়ারি শহীদ হয়েছে মতিউর। ১৫ ফেব্রুয়ারি শহীদ হয়েছে সার্জেন্ট জহুরুল হক, তার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হল রয়েছে। আর 18 ফেব্রুয়ারি শহীদ হয়েছে ডক্টর সৈয়দ শামসুজ্জোহা, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ছিলেন, প্রথম শহীদ বুদ্ধিজীবী। অন্য সময় একটু পড়বো, একটু পরে পড়বো। ওকে, এবার আমরা একটু দেখব, সেটা হলো এই আসাদ যেদিন শহীদ হয় এটাকে বলা হয় আসাদ দিবস। কি দিবস?
আসাদ দিবস। তাহলে আসাদ দিবস কবে? 20 জানুয়ারি। আসাদ দিবস, আসাদ দিবস। মতিউর যেদিন শহীদ হয়েছে ওটাকে বলা হয় গণ অভ্যুত্থান দিবস। এই দুইটাই দিবস আছে এখানে, গণ অভ্যুত্থান দিবস। দেখেন পড়াটা কত সহজ করে ফেলা হয়েছে। 69 শহীদ সমাচার, 20 জানুয়ারি শহীদ হয়েছে আসাদ, এজন্য এটাকে আসাদ দিবস বলা হয়। ওটা কি দেখা যাচ্ছে না? আচ্ছা, কালারটা চেঞ্জ করতে হবে, এটা কালারটা ভালো না। হ্যাঁ, লালই দেই, আবার লালটাই ভালো দেখা যায়। তাহলে মুছাইতে হবে প্রথমে। তাহলে আসাদ দিবস, আসাদ দিবস। আর এটা হলো গণ অভ্যুত্থান দিবস, গণ অভ্যুত্থান দিবস। ওকে, বাস এটা একটু সুন্দর করে উঠাই নেন। আমি তাহলে আবার একটু রিভিউ করি। সেটা হলো যে 20 জানুয়ারি শহীদ হয় আসাদ, এই জন্য এটাকে আসাদ দিবস বলা হয়। 24 জানুয়ারি শহীদ হয় মতিউর, এটা গণ অভ্যুত্থান দিবস বলা হয়। আর 15 ফেব্রুয়ারি শহীদ হয় সার্জন জহুরুল হক, এটা কোনো দিবস নাই। আর 18 ফেব্রুয়ারি শহীদ হয় ডক্টর শামসুজ্জোহা, ডক্টর শামসুজ্জোহা। ওকে, হলুদ দেখা যায় না, হ্যাঁ চেঞ্জ করা হয়েছে, চেঞ্জ করা হয়েছে আপনাদের সুবিধার জন্যই। ওকে, ক্লিয়ার? এখনও যারা একটু পরে জয়েন করেছেন, এখন 12 মিনিট, আপনারা একটু সবাই দ্রুত শেয়ার করে দেন। যারা শেয়ার করবেন সত্যিকার কথা, তাদের চাকরি হবে ইনশাল্লাহ। এটা চাপাবাজি না, দোয়া, দোয়ার বদলতে চাকরি হবে। বুঝা গেছে? 2 জন ব্যক্তি ঢাকাতে যাচ্ছে গাড়িতে, টাঙ্গাইল ক্রস করে মির্জাপুরে গিয়েছে, একজন ব্যক্তি একদম মারা গিয়েছে, আরেকজন ব্যক্তি সামান্য একটু ব্যথা পেয়েছে, হাতে পায়ে কেটে গেছে, ওয়ান টাইম ব্যান্ডেজ লাগাইছে, শেষ। বুঝে গেছে? বেঁচে গেছে। কিভাবে বেঁচে গেল? কারণ সে একটা খুবই ভালো গুরুত্বপূর্ণ কাজ, পুণ্যের কাজ করেছিল, আল্লাহ পাক ওই প্রতিদানে তাকে বাঁচিয়ে দিয়েছে। এইরকম আমাদের প্রতিনিয়ত ভালো ভালো কিছু কাজ করতে হবে, ওটার বিনিময়ে আমরা ভালো ফলাফল পাবো ইনশাল্লাহ। বুঝে গেছে? আপনারা সবাই অ্যাক্টিভ হন, মনোযোগ দেন, আপনাদের ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, ক্লিয়ার? ওকে, আমাকে সবাই একটা কমেন্ট করবেন, সেটা হলো আসাদ দিবস কবে, একটু কমেন্ট করেন। কমেন্ট সবাই করবেন, কমেন্টের মাধ্যমে প্রস্তুতি হবে। আসাদ দিবস কবে একটু বলেন। এরপর আমরা একটু দেখবো এখন যে এই যে শামসুজ্জোহা, এনার সম্পর্কে একটু দেখব। শামসুজ্জোহা, শামসুজ্জোহা একটু আগে দেখলাম 18 ফেব্রুয়ারি শহীদ হয় ডক্টর শামসুজ্জোহা। এর পরিচয় হচ্ছে তিনি ছিলেন প্রক্টর, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রক্টর, প্রক্টর রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রক্টর রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রক্টর রাজশাহী বিশ্ববিদ্যালয়। আর তিনি শিক্ষক ছিলেন। ওকে, শিক্ষক রসায়ন বিভাগ রাবি, শিক্ষক রসায়নের শিক্ষক ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়নের শিক্ষক ছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, তিনি বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী, বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী, বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী। এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। বুঝে গেছে? ডক্টর শামসুজ্জোহা, তিনি ছিলেন 1969 সালে প্রক্টর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, শিক্ষক ছিলেন রসায়ন বিভাগের, এবং তিনি বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী। তিনি বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী। ইয়েস, অনেকেই কমেন্ট করেছেন। 20 জানুয়ারি, লিজা, মিম, তানিয়া, ভেরি গুড, ভেরি গুড। যারা কমেন্ট করতেছেন তাদের পরীক্ষাও ভালো হবে ইনশাল্লাহ। যারা কমেন্ট করবেন তাদের পরীক্ষা নিশ্চিত ভালো হবে, কারণ কমেন্টের মাধ্যমে চর্চা হয়, কমেন্টের মাধ্যমে চর্চা হয়। ক্লিয়ার? ডক্টর শামসুজ্জোহা, প্রক্টর রাজশাহী বিশ্ববিদ্যালয়, শিক্ষক রসায়ন বিভাগ রাবি, এবং প্রথম শহীদ বুদ্ধিজীবী, প্রথম শহীদ বুদ্ধিজীবী। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ওকে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, এখনো যারা শেয়ার করেন না একটু দ্রুত শেয়ার করে দেন, একটু দ্রুত শেয়ার করে দেন। এখনো যারা শেয়ার করেন নাই তারা একটু সবাই দ্রুত শেয়ার করে দেন। ওকে, ওকে,
ওকে, এবার আমরা একটু দেখব, সেটা হলো আমরা এবার একটু দেখব 1970-এর নির্বাচন। এখানে জাস্ট একটা বাক্য লিখবো, 70-এর নির্বাচন, 70-এর নির্বাচন, একটা বাক্য এখানে লিখে আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে। সেটা হলো 1970 সালের নির্বাচনে 1970 সালের নির্বাচনে 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ 169টি আসনের মধ্যে 169টি আসনের মধ্যে 167টি লাভ করে 167টি লাভ করে। বাস একটা বাক্য লিখলেই হয়ে যাবে। 1970 সালে সাধারণ নির্বাচনে গণপরিষদে, কেন্দ্রীয় পরিষদে আওয়ামী লীগ 169-এর মধ্যে 67 লাভ করে। ওকে, আপনারা একটু কমেন্ট করেন তো বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী কে? এটা শামসুজ্জোহা, ইয়েস জুবান, থ্যাংক ইউ। মুসলিম কন্যা শামসুজ্জোহা লেখছে হায়রে বানান। এটা তো খুব কঠিন বানান না, হায়রে বানান লিখে কি লাভ বলেন? ওকে, 169টির মধ্যে কয়টা লাভ করে? 167টি লাভ করে, মানে প্রায় 100% আসন কিন্তু জিতে গেছে, প্রায় 100% আসন জিতে গেছে আওয়ামী লীগ। বুঝে গেছে? ক্লিয়ার? ওকে ওকে, এবার আমরা দেখব মুক্তিযুদ্ধের ঘটনাবলী। 1971 মুক্তিযুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। 1971 মুক্তিযুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে 1971 সাল। 71-এর কয়েকটা মাস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে মার্চ মাস, একটা নাম হচ্ছে মার্চ মাস, আরেকটা নাম হচ্ছে এপ্রিল মাস। আমরা মার্চ মাসের গুরুত্বপূর্ণ ঘটনাবলী পড়ব, মার্চ মাসের গুরুত্বপূর্ণ ঘটনাবলী পড়ব, তারপরে এপ্রিলে যাব। বুঝে গেছে? ওকে, তাহলে মুক্তিযুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে মার্চ মাস। সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস কি বলেন? মার্চ মাস। মার্চ মাসের একটা তারিখ হচ্ছে 2 মার্চ। এই 2 মার্চ কি করা হয়? প্রথম পতাকা উত্তোলন করা হয়। 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 কে উত্তোলন করেন? উত্তোলক পতাকাটা উত্তোলন করেন আসম আব্দুর রব। আসম আব্দুর রব তিনি ছিলেন তৎকালীন ডাকসুর ভিপি। এই যে কিছুদিন আগে সাদিক কায়েম হইল, ওরকম ডাকসুর ভিপি ছিলেন আসম আব্দুর রব। আর এই পতাকাটা উত্তোলন করা হয়, উত্তোলনের স্থান ঢাকা কলা ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়। কলা ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়। কলা ভবন ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়। কলা ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়। কলা ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়। উত্তোলনের স্থান হচ্ছে কলা ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়। আর এই 2 মার্চকে বলা হয় পতাকা দিবস বা পতাকা উত্তোলন দিবস। যেহেতু প্রথম পতাকা উত্তোলন করা হয়, এজন্য এটাকে বলা হয় পতাকা দিবস বা পতাকা উত্তোলন দিবস। পতাকা দিবস বা পতাকা উত্তোলন দিবস। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? পতাকা উত্তোলন দিবস 2 মার্চ পতাকা উত্তোলন দিবস। 3 মার্চ হ্যাঁ জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন করা হয়। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা পরীক্ষা ভালো দিতে চান, দোয়া পেতে চান, আল্লাহ পাকের রহমত পেতে চান, তারা দয়া করে একটু রেসপন্স করবেন প্লিজ, আর দয়া করে একটু কি করেন, শেয়ার করেন। ওকে, এবার নেক্সট প্রশ্ন আপনাদের, সেটা হলো পতাকা উত্তোলন দিবস কবে পালিত হয়? পতাকা উত্তোলন দিবস কবে? পতাকা উত্তোলন দিবস কবে? একটু সবাই কমেন্ট করেন, পতাকা উত্তোলন দিবস কবে? পতাকা উত্তোলন দিবস। ওকে, এবার 3 মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়। 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 ওকে, এরপরে কি করা হয়? ইশতেহার পাঠ
পাঠক, ইশতেহার পাঠক, নাম হচ্ছে শাহজাহান সিরাজ। তিনি ছিলেন তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। শাহজাহান সিরাজ, বাড়ি হচ্ছে টাঙ্গাইল, একটু লিখে দেব আমি, টাঙ্গাইল পাশে। এই শাহজাহান সিরাজের বাড়ি হচ্ছে টাঙ্গাইল, তার নামে একটি কলেজ রয়েছে শাহজাহান সিরাজ কলেজ, টাঙ্গাইলের কালিহাতীতে। স্থান কোথায় পতাকা, কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়? স্থানটা হচ্ছে পল্টন ময়দান, পল্টন ময়দান, পল্টন ময়দান, পল্টন ময়দান। ক্লিয়ার? 2 মার্চ, অনেকেই কমেন্ট করেছেন 2 মার্চ, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকগুলো কমেন্ট আমি দেখতে পাচ্ছি। 2 মার্চ যারা কমেন্ট করবেন, বিশ্বাস করেন আপনাদের প্রস্তুতি ভালো হবে। কমেন্ট করা মানে কি করা? প্র্যাকটিস করা। আপনি তো সরাসরি এখন আমাকে লিখে দেখাইতে পারতেছেন না, সেই সুযোগ নয় স্ক্রিনে। আপনি কমেন্ট করতেছেন মানে প্রস্তুতি আপনার ভালো হচ্ছে, আপনার প্রস্তুতি হচ্ছে। তাহলে 3 মার্চ কি করা হয়? স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়। ইশতেহার মানে কি? নির্বাচনের প্রতিশ্রুতি। আমরা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দেই না, যে ব্রিজ বানাবো, মাদ্রাসা করব, স্কুল করব, বিশ্ববিদ্যালয় করব, রাস্তাঘাট করব, ওটাকে বলা হয় ইশতেহার, ইংরেজি বলা হয় ম্যানিফেস্টেশন। পাঠক হচ্ছে শাহজাহান সিরাজ, স্থান হচ্ছে পল্টন ময়দান। পল্টন ময়দানে প্রথম স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়। ক্লিয়ার? ওকে, এবার আমাকে একটা কমেন্ট করবেন, স্বাধীনতার ইশতেহার পাঠককে, স্বাধীনতার ইশতেহার পাঠককে একটু কমেন্ট করেন। স্বাধীনতার ইশতেহার পাঠক 7 মার্চ, এটা এখন আর আলোচনা করলাম না, চলে গেলাম 25 মার্চ। 25 মার্চ, 25 মার্চ কি হয়? গণহত্যা চালানো হয়, গণহত্যা চালানো হয়, গণহত্যা চালানো হয়। এটা, এই গণহত্যাটা অপারেশন সার্চলাইট নামে পরিচিত। এই গণহত্যাটা অপারেশন সার্চলাইট, অপারেশন সার্চলাইট নামে, অপারেশন সার্চলাইট নামে পরিচিত, অপারেশন সার্চলাইট নামে, অপারেশন সার্চলাইট নামে পরিচিত। আর এই অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারী, অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারী 2 জন আর্মি অফিসার অপারেশন সার্চলাইটের পরিকল্পনা করছে। এই অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারী, তাদের নাম হলো রাও ফরমান আলী, রাও ফরমান আলী, এবং আরেকজনের নাম হচ্ছে টিক্কা খান, আরেকজনের নাম হলো টিক্কা খান। রাও ফরমান আলী এবং টিক্কা খান। আর এই 2 জন অপারেশন সার্চলাইটের পরিকল্পনা করছে 18 মার্চ 1971, 18 মার্চ 1971 অপারেশন সার্চলাইটের পরিকল্পনা করেছে। 18 মার্চ 1971 অপারেশন সার্চলাইটটার পরিকল্পনা করেছে রাও ফরমান আলী এবং টিক্কা খান। অনেকেই কমেন্ট করেছেন, থ্যাংক ইউ। আমি সবার কমেন্টই দেখতে পাচ্ছি না, কিন্তু অনেকের কমেন্ট, সেলিনা শাহাবুদ্দিন, রানু, সাইফুল সাইফ, থ্যাংক ইউ। মুন্নি আক্তার, থ্যাংক ইউ ভেরি মাচ। যারাই কমেন্ট করেছেন তারাই ইনশাল্লাহ এগিয়ে যাবেন, তারাই ইনশাল্লাহ এগিয়ে যাবেন, তাদের চাকরি হবে ইনশাল্লাহ। ওকে, এই 25 মার্চটাকে বলা হয় গণহত্যা দিবস। কি দিবস? গণহত্যা দিবস, গণহত্যা দিবস। আর এই 25 মার্চ ছিল বৃহস্পতিবার। কি বার? বৃহস্পতিবার। এগুলো পরীক্ষায় আসে। তাহলে গণহত্যা দিবস কবে? 25 মার্চ। গণহত্যা দিবস কবে? 25 মার্চ। গণহত্যা দিবস 25 মার্চ। এবং এই 25 মার্চ ছিল বৃহস্পতিবার, 25 মার্চ ছিল বৃহস্পতিবার। ওকে, অপারেশন সার্চলাইট নামে পরিচিত এটা। গণহত্যা চালানো হয়, পরিকল্পনা করেন রাও ফরমান আলী এবং টিক্কা খান। পরিকল্পনা করা হয় 18 মার্চ। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ক্লিয়ার? ক্লাস কেমন হচ্ছে বলেন তো? তথ্যগুলো কি ইম্পর্টেন্ট? ক্লাসটা কি ভালো হচ্ছে? একটু কমেন্ট করেন। ওকে, এই সাথে আরেকটা কমেন্ট করবেন, গণহত্যা দিবস কবে? গণহত্যা দিবস কবে? দিবস কবে? এটাও কমেন্ট করবেন, গণহত্যা দিবস কবে। ওকে, এবার আমরা দেখব 26 মার্চ। 26 মার্চ, 26 মার্চ স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়। এইটা এখন ইম্পর্টেন্ট, স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়। আমাদের মাধ্যমিক বই 6ষ্ঠ থেকে 8ম, 6ষ্ঠ থেকে 9ম শ্রেণী পর্যন্ত স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়। এখানে বলা আছে যে
মেজর জিয়াউর রহমান 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। ওকে, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী কি দেওয়া আছে আমি এটা বলি, নবম শ্রেণী পর্যন্ত, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বইতে যা দেওয়া আছে আমাদের ওইটাই তো পড়তে হবে। ওকে, ষষ্ঠ থেকে নবম শ্রেণী বই পর্যন্ত দেওয়া আছে মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র চট্টগ্রাম থেকে, কালুরঘাট বেতার কেন্দ্র চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দেন। পরে তিনি 27শে মার্চ বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দেন। পরে 27শে মার্চ, ওকে অনেকেই লিখেছেন অসাধারণ, থ্যাংক ইউ ভেরি মাচ। পরে তিনি 27শে মার্চ বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দেন। অনেকে আগের অ্যান্সারটা দিয়েছেন 25শে মার্চ বৃহস্পতিবার 25শে মার্চ। আসমানি আক্তার, আল আমিন, মেঘবালিকা, থ্যাংক ইউ। হাফিজা হুমায়রা, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। যারা 25শে মার্চ লিখেছেন সবাইকে ধন্যবাদ। ওকে, তাহলে আমাদের এখানে কয়েকটা বিষয় একটু জানতে হবে। দেখেন 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়। 26শে মার্চ কি করা হয়? স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়। তাহলে কে দেন? আমাদের বর্তমান পাঠ্যপুস্তক অনুসারে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। কোথা থেকে দেন? কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। কালুরঘাট বেতার কেন্দ্রটা কোথায় অবস্থিত? চট্টগ্রামে অবস্থিত। কালুরঘাট বেতার কেন্দ্রটা চট্টগ্রামে অবস্থিত এবং এখান থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়। পরে 27শে মার্চ তিনি বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দেন। আর এই 26শে মার্চটা স্বাধীনতা দিবস এবং আরেকটা দিবস আমরা হয়তো এটা জানি না, জাতীয় দিবস। বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস, ওকে, স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস হচ্ছে 26শে মার্চ। ওকে, দেখেন আমাদের এই যে এই বইটাতে এখানে এই প্রশ্নগুলো কিন্তু এই রিলেটেড যে প্রশ্নগুলো এটা কিন্তু দেওয়া আছে। দেখেন আপনারা যারা বইটা এখনো সংগ্রহ করেন নাই, বইটা সংগ্রহ করে দেখতে পারেন যে কিভাবে প্রশ্নগুলো সাজানো হয়েছে। দেখেন এই যে দেখেন প্রথমে বিসিএস এর প্রশ্ন দেওয়া আছে, দেখেন এই যে, তারপরে দেখেন দেওয়া আছে প্রাইমারির প্রশ্ন এবং সর্বশেষ অন্যান্য চাকরির প্রশ্ন। আমাকে পেড বেসে বলেছে যে খাদ্য অধিদপ্তরের জন্য কিছু সাজেশন দেন। আমার খাদ্য অধিদপ্তরের জন্য একদম শর্ট সাজেশন, যদি আপনি প্রশ্ন কমন পেতে চান একবারে একটা শর্ট সাজেশন দিয়ে দেই। আমাদের এই বইয়ের অনুশীলনীর যত প্রশ্ন আছে এই প্রশ্নটুকু যদি আপনি কমন প্রশ্ন যদি পড়তে পারেন, মনে রাখতে পারেন, তাহলে দেখা যাবে আপনার প্রায় 80% প্রশ্ন আপনি অ্যান্সার করে আসতে পারবেন। আমাদের ডাইজেস্টের 4টা যে ডাইজেস্ট আছে এই ডাইজেস্টের প্রশ্নগুলো যদি পড়তে পারেন বিসিএস, প্রাইমারি এবং অন্যান্য চাকরির, তাহলে আপনি ইনশাআল্লাহ কমন থাকবে খাদ্য অধিদপ্তরে। ওকে, এবার আমাকে একটু কমেন্ট করবেন বাংলাদেশের জাতীয় দিবস কবে পালিত হয়, একটু কমেন্ট করবেন। এপ্রিল, 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়। মুজিবনগর সরকার গঠিত হয়। ওকে, এবং স্বাধীনতার ঘোষণাপত্র জারি হয়। একটা প্রশ্ন আমরা ভুল করি, মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়? এটা কিন্তু ভারতে গঠিত হয়। 17 এপ্রিল শপথ নেয় বাংলাদেশে, এটা আমরা অনেকে ভুল করি। স্বাধীনতার ঘোষণাপত্র জারি হয়। মুজিবনগর সরকার গঠিত হয় ভারতে, কিন্তু শপথ নেয় 7 দিন পরে 17 এপ্রিল কি হয়? শপথ নেয়। এই সরকারটা শপথটা নেয় বাংলাদেশের কোথায়? বৈদ্যনাথতলা, ভবের পাড়া, মেহেরপুর, তখন ছিল কুষ্টিয়া ডিস্ট্রিক্ট। মেহেরপুর, বৈদ্যনাথতলা, ভবের পাড়া, মেহেরপুর, এই মুজিবনগর সরকার শপথ নেয় এবং এটা হলো মুজিবনগর দিবস।
মুজিবনগর দিবস, মুজিবনগর দিবস, মুজিবনগর দিবস। ওকে, ক্লিয়ার? ওকে, অনেকে 26শে মার্চ, হ্যাঁ আগের উত্তরটা লিখেছেন 26শে মার্চ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। 26শে মার্চ, ওকে স্যার এখান থেকে মনে হয় আর প্রশ্ন আসবে না। হ্যাঁ, তারপর একটু একটু জেনে রাখেন, জাতীয় ইতিহাস তো একটু মনে রাখবেন। ওকে ওকে ওকে, ক্লিয়ার? ওকে ওকে, এবার আমরা দেখব মুজিবনগর সরকারের মন্ত্রিসভায় কারা কারা ছিল একটু দেখি। রাষ্ট্রপতি অবলিক সর্বাধিনায়ক, রাষ্ট্রপতি এবং সর্বাধিনায়ক। এরপর ছিল উপরাষ্ট্রপতি বা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি বা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। ওকে, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্র ত্রাণ পুনর্বাসন মন্ত্রী, স্বরাষ্ট্র ত্রাণ পুনর্বাসন ও ত্রাণ পুনর্বাসন, স্বরাষ্ট্র ত্রাণ পুনর্বাসন মন্ত্রী, স্বরাষ্ট্র ত্রাণ পুনর্বাসন মন্ত্রী। তাহলে রাষ্ট্রপতি এবং সর্বাধিনায়ক ছিল শেখ মুজিব। ওকে, উপরাষ্ট্রপতি বা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিল সৈয়দ নজরুল। প্রধানমন্ত্রী ছিল তাজউদ্দিন আহমদ। ওকে, অর্থমন্ত্রী ছিল ক্যাপ্টেন মনসুর আলী। এবং স্বরাষ্ট্র ত্রাণ পুনর্বাসন মন্ত্রী ছিল AHM কামরুজ্জামান ছিল স্বরাষ্ট্র ত্রাণ পুনর্বাসন মন্ত্রী। একটু আপনারা দেখে নেন, স্বরাষ্ট্র ত্রাণ পুনর্বাসন মন্ত্রী ছিল AHM কামরুজ্জামান। ক্লিয়ার? আমাদের ক্লাসের অর্ধেক সময় হয়ে গেছে। এখনো যারা আছেন একটু আপনারা এখনো শেয়ার করতে পারেন, এখনো মাঝখানে একটু শেয়ার করলেও কি হবে বলেন, সবাই উপকৃত হবে ইনশাআল্লাহ। ওকে, ওকে, তাহলে আমাকে একটা কমেন্ট করেন আপনারা সবাই কমেন্ট করেন। সেটা হলো যে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? ওকে, এবার মুক্তিযুদ্ধের আমরা একটু ফোর্স দেখব। মুক্তিযুদ্ধে তিনটা ফোর্স ছিল। মুক্তিযুদ্ধে তিনটা ফোর্স ছিল। কয়টা ফোর্স? তিনটা ফোর্স। মুক্তিযুদ্ধের সময় তিনটা ফোর্স ছিল। কয়টা ফোর্স? তিনটা ফোর্স। একটা হচ্ছে জেড ফোর্স, আরেকটা হচ্ছে কে ফোর্স, আরেকটা হচ্ছে এস ফোর্স। ওকে, এবার এই জেড ফোর্সের প্রধান ছিলেন জিয়াউর রহমান। জেড ফোর্সের প্রধান কে? জিয়াউর রহমান ছিলেন জেড ফোর্সের প্রধান। আর কে ফোর্সের প্রধান ছিলেন খালেদ
মোশাররফ। এস ফোর্সের প্রধান ছিলেন শফিউল্লাহ। এস ফোর্সের প্রধান ছিলেন জেনারেল শফিউল্লাহ। ওকে, এই জেড ফোর্সের প্রধানকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা এই সময়ের জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে, একটু দয়া করে আপনারা একটু পড়বেন যে জেড ফোর্সের প্রধান কে ছিল? জিয়াউর রহমান। ওকে, জেড ফোর্সের প্রধান ছিল জিয়াউর রহমান। ওকে, তাহলে মুক্তিযুদ্ধের সময় 3টা ফোর্স ছিল। কয়টা ফোর্স ছিল? 3টা। অনেকে কমেন্ট করেছেন তাজউদ্দিন মেহেদি, আবুল হাসান সাহাব, শহীদুল্লাহ মোল্লা। ওকে, শেখ মুজিব হবে না, মোল্লা এটা হবে তাজউদ্দিন। নীল আকাশ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবার উত্তরই হয়েছে। ফোর্স ছিল 3টা, জেড ফোর্স, কে ফোর্স, এস ফোর্স। ওকে, মানে 3টা নামের আদ্যক্ষর দিয়ে এই ফোর্সগুলো গঠন করা হয়, 3টা নামের আদ্যক্ষর দিয়ে ফোর্সগুলো গঠন করা হয়। ওকে, এরপর আমরা দেখব সেক্টর। মুক্তিযুদ্ধের সময় সেক্টর, কয়টা সেক্টর ছিল? এই সেক্টরগুলো আমরা দেখব। 11টা সেক্টর ছিল, মনে রাখবেন। সেক্টর ছিল 11 আর সাব সেক্টর ছিল 11, সাব সেক্টর ছিল 64, সাব সেক্টর ছিল 64, সেক্টর ছিল 11, সাব সেক্টর ছিল 64। আমরা একটু ধারাবাহিকভাবে দেখি, 2 3 4, 4টা দেখি। তাহলে প্রথম সেক্টরটা ছিল পার্বত্য চট্টগ্রাম আর চট্টগ্রাম। প্রথম সেক্টর পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম। ছিল, এবং এই সেক্টরের সেক্টর কমান্ডার ছিল জিয়াউর রহমান আর মেজর রফিকুল ইসলাম বীর উত্তম। জিয়াউর রহমানেরটা ইম্পর্টেন্ট। শুধু একটা সেক্টর কমান্ডার একটু জোর দিয়ে পড়বে, সেটা হলো 1 নম্বর সেক্টর। 1 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিল জিয়াউর রহমান। 1 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিল জিয়াউর রহমান। ওকে, 2 নাম্বার, এটা ছিল ঢাকা শহর কুমিল্লা। 3 নম্বর সেক্টর ছিল হবিগঞ্জ কিশোরগঞ্জ। আর 4 নম্বর সেক্টর ছিল সিলেটের পূর্বাঞ্চল। 4 নম্বর সেক্টর ছিল সিলেটের পূর্বাঞ্চল, একটু মনে রাখবেন। 1 নম্বর ছিল চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম, ঢাকা শহর কুমিল্লা, এরপর ছিল হবিগঞ্জ কিশোরগঞ্জ, সিলেটের 4 নম্বর সিলেটের পূর্বাঞ্চল। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ওকে, এবার আমরা লিখব 5 নম্বর সেক্টর, সিলেটের পশ্চিমাঞ্চল। 5 নম্বর সেক্টর হচ্ছে সিলেটের পশ্চিমাঞ্চল। ওকে, 6 নম্বর সেক্টর হচ্ছে রংপুর বিভাগ। 6 নম্বর হচ্ছে রংপুর বিভাগ। ওকে, 7 নম্বর সেক্টর হচ্ছে রাজশাহী বিভাগ। এইভাবে পড়বেন তাহলে ভালো হবে, রাজশাহী বিভাগ। ওকে, এরপরে 8 নম্বর সেক্টর হচ্ছে খুলনা। 9 নম্বর হচ্ছে বরিশাল। এখানে আর টেকনিক দেওয়া যাবে না, টেকনিক দিলে হবে কি যে সমস্যা হবে। 9 সেক্টর, 10 নম্বর হচ্ছে 9 সেক্টর। এখানে নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না, এজন্য এটাকে ব্যতিক্রম সেক্টর বলা হয়। নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না, এজন্য এটাকে বলা হয় ব্যতিক্রমী সেক্টর।
ব্যতিক্রমী সেক্টর, ব্যতিক্রমী সেক্টর, এজন্য এটাকে কি বলা হয়? ব্যতিক্রমী সেক্টর, ব্যতিক্রমী সেক্টর। এখানে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না, নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না। 11 নম্বর সেক্টর হচ্ছে টাঙ্গাইল ময়মনসিংহ, টাঙ্গাইল ময়মনসিংহ, টাঙ্গাইল ময়মনসিংহ, টাঙ্গাইল ময়মনসিংহ, টাঙ্গাইল এবং ময়মনসিংহ ছিল 11 নম্বর সেক্টর, টাঙ্গাইল এবং ময়মনসিংহ ছিল 11 নম্বর সেক্টর। এস, একদম শেষ, বুঝে গেছে? একটু এইভাবে মনে রাখবেন, এইভাবে মনে রাখবেন। আমি আবার একটু রিভিশন দিয়ে দিচ্ছি। 1 নম্বর চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম, 2 নম্বর ঢাকা কুমিল্লা, 3 নম্বর হবিগঞ্জ কিশোরগঞ্জ, 4 নম্বর সিলেটের পূর্বাঞ্চল, 5 নম্বর সিলেটের পশ্চিমাঞ্চল, 6 নম্বর হচ্ছে রংপুর, উপরে যাবেন রংপুর, তার পাশে আছে রাজশাহী, তার পাশে হলো খুলনা, 8 নম্বর খুলনা, 9 নম্বর বরিশাল, 10 নম্বর হচ্ছে নৌ সেক্টর, ব্যতিক্রমী সেক্টর ছিল এটা, কারণ এখানে কোনো সেক্টর কমান্ডার ছিল না। 11 নম্বর সেক্টর হচ্ছে ময়মনসিংহ টাঙ্গাইল, ময়মনসিংহ টাঙ্গাইল, ময়মনসিংহ টাঙ্গাইল। ক্লিয়ার? আশা করি আপনারা আজকে একটু ব্যতিক্রমীভাবে পাচ্ছেন এবং উপকৃত হবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, উপকৃত হবেন ইনশাআল্লাহ। কিন্তু আমার ব্যক্তিগতভাবে একটা দুঃখ, সেটা হচ্ছে আপনারা কিন্তু সবাই শেয়ার করছেন না, এই জন্য কিন্তু আমাদের প্রচারটা একটু কম হচ্ছে। ঠিক আছে, একটু সবাই, কমান্ডারের নাম দরকার নাই, কমান্ডারের নাম শিখলে সেক্টরই ভুলে যাবেন, সেক্টরই ভুলে যাবেন, দরকার নাই। একটা কমান্ডার বললেই হবে, সেটা হলো যে আপনার নিজ কমান্ডার কোনটা, ওটা আপনি নিজ দায়িত্বে জেনে নেবেন, কারণ কখনো ভাইভাতে এটা প্রশ্ন করতে হয়। আপনার 7 নম্বর সেক্টর আছেন, 7 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডারকে, আপনি 6 নম্বরে আছেন, হ্যাঁ এম কে বাসার, হ্যাঁ এটা মনে রাখবেন। 6 নম্বরেরটা একজন 9 নম্বর আছে, কে সেক্টর কমান্ডার, ওটা সে মনে রাখবে। কিন্তু একটা সেক্টর মনে রাখবেন সবাই, 1 নং সেক্টর। আপনারা বলেন তো 1 নং সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিল, এটা বলেন। 1 নং সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিল, এটা একটু কমেন্ট করেন, আমি কমেন্ট পড়বো তারপরে অ্যান্সার করবো। ওকে, এক নম্বর সেক্টর কমান্ডার কে? ওকে, জিয়াউর রহমান, অনেকে লিখেছেন জিয়াউর রহমান, থ্যাংক ইউ ভেরি মাচ। কে শেখ মুজিবুর রহমান 1 নম্বর সেক্টর কমান্ডার ছিল, মজা করছে একজন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। 1 নম্বর সেক্টর কমান্ডার হচ্ছে জিয়াউর রহমান, সেক্টর কমান্ডার হচ্ছে জিয়াউর রহমান। ওকে, এবার আমরা একটু দেখব, সেটা হলো যে আমাদের এই যে খেতাব 1973 সালে 15 ডিসেম্বর খেতাব দেওয়া হয়েছে, কয়টা খেতাব আছে বলেন? 1 নম্বর আছে বীর শ্রেষ্ঠ, বীর শ্রেষ্ঠ। ওকে, 2 নম্বর আছে বীর উত্তম, বীর উত্তম। 3 নম্বর আছে বীর বিক্রম, বীর বিক্রম। তারপর আছে বীর প্রতীক, বীর প্রতীক, বীর প্রতীক। ওকে, বীর শ্রেষ্ঠ আছে 7 জন, কয়জন আছে? 7 জন। বীর উত্তম আছে 67 জন, বীর বিক্রম আছে 174 জন এবং বীর প্রতীক আছে 424 জন, মোট হচ্ছে 672 জন। একটু মনে রাখবেন, 672 জন। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার বলেন তো একটু। এই খেতাবগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে বীর শ্রেষ্ঠ ছিল 7 জন, বীর উত্তম 67, বীর বিক্রম 174, বীর প্রতীক 424, মোট ছিল 672 জন, মোট ছিল 672 জন। 4 জনের খেতাব বাতিল করা হয়েছে।
গত সরকারের আমলে 4 জনের খেতাব বাতিল করা হয়েছে। এই যে এখানে 2 জনের খেতাব বাতিল করা হয়েছে, এইখানে 1 জনের খেতাব বাতিল করা হয়েছে, আর এইখানে 1 জনের। এটা বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত ছিল বলে। শরীফুল হক ডালিম। ক্লিয়ার? বুঝতে পেরেছেন সবাই? এবার একটা ম্যাজিক দেখানো হবে। 7 জন বীর শ্রেষ্ঠ ম্যাজিকের মাধ্যমে কিভাবে মনে রাখতে পারবেন? ম্যাজিকটা কে কে দেখতে চান একটু কমেন্ট করেন তো। এখন একটা ম্যাজিক দেখানো হবে, ম্যাজিক। তবে সাপ খেলা দেখানো হবে না, সাপের খেলা বা ইঁদুরের খেলা এগুলো হবে না, কিন্তু পড়ার একটা ম্যাজিক হবে। কে কে ম্যাজিক দেখতে চান বলেন? ম্যাজিক কে কে দেখতে চান বলেন? সাত জন বীর শ্রেষ্ঠের একটা ম্যাজিক দেখানো হবে ইনশাআল্লাহ। কে কে দেখতে চান একটু বলেন। ম্যাজিক দেখতে চাই স্যার, কমেন্ট করেন ম্যাজিক দেখতে চাই। ওকে, 7 জন বীর শ্রেষ্ঠ। কে কে দেখতে চান ম্যাজিক? দেখি কে কে দেখতে চায়। ওকে, অনেকেই দেখতে চান তাই না? আব্দুর রহমান, তারপরে তানিয়া আফরিন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকেই দেখতে চান। তবে যারা দেখতে চান তাদের মধ্যে কেউ যদি শেয়ারকারী না হন তাহলে কিন্তু হবে না। শেয়ারটা অন্তত করে রাখবেন, আর টাইম লাইনে এমনি শেয়ার করে রাখবেন। তারপরে হচ্ছে আপনি মেসেঞ্জারও শেয়ার করে রাখবেন, কারণ এটা সারা জীবনের জন্য কাজে লাগবে। ওকে, আমি লিখলাম 7000 মোমানো। 7000 মোমানো। কালারটা একটু আরেক কালার দিব এবার। হা দিয়ে কি বলেন? হামিদুর রহমান। 7 জন বীর শ্রেষ্ঠের মধ্যে একজনের নাম হামিদুর, আরেকজনের নাম মহিউদ্দিন জাহাঙ্গীর, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। আরেকজনের নাম রুহুল আমিন, আরেকজনের নাম মুস্তফা কামাল, আরেকজনের নাম মতিউর রহমান। কি নাম? মতিউর রহমান। আরেকজনের নাম মুন্সি আব্দুর রব। আরেকজনের নাম হচ্ছে নূর মোহাম্মদ শেখ। মনের অজান্তেই কিভাবে পড়া শিখতে হয়। পড়া শিখতে চাবেন না, তারপরেও আপনি শিখে যাবেন। চাবেন না, শিখে যাবেন। এই যে দেখেন, খালি মনে রাখবেন 7000 মোমানো। আপনার ধরেন জন্মদিনে আপনাকে মোম জ্বালাইতে হবে 7000 মোমানো। হামিদুর রহমান, জাহাঙ্গীর, রুহুল আমিন, মুস্তফা কামাল, মতিউর রহমান, মুন্সি আব্দুর রব, নূর মোহাম্মদ শেখ। ক্লিয়ার? এটুকু কি ক্লিয়ার? ওকে, এবার আমরা দেখব কার পদবী কি ছিল। আরেকটা ম্যাজিক, কার পদবী কি ছিল? হামিদুর রহমানের পদবী ছিল সিপাহী। সবুজটা কি বোঝা যায় কিনা একটু বলেন তো। বোঝা যায় সবুজ? হ্যাঁ, সিপাহী। মহিউদ্দিন জাহাঙ্গীরের পদবী ছিল ক্যাপ্টেন। রুহুল আমিনের পদবী ছিল, এটা লিখতে একটু বড়, ইঞ্জিন রুম আর্টিফিশার। মুস্তফা কামালের পদবী ছিল সিপাহী। মতিউর রহমানের পদবী ছিল ফ্লাইট লেফটেন্যান্ট। ফ্লাইট মানে উড়া। তাহলে এইটা কার পদবী? বিমান বাহিনীর। ফ্লাইট লেফটেন্যান্ট। মুন্সি আব্দুর রবের পদবী ছিল লেন্স নায়েক। নূর মোহাম্মদ শেখের পদবীও লেন্স নায়েক ছিল। তাহলে এগুলো আমরা জানলাম পদবী, আর এটা জানলাম আমরা নাম পদবী। আবার লাল ব্যবহার করি। এবার আমরা জানবো বাহিনী। ওকে, এই হামিদুর রহমানের বাহিনী ছিল সেনাবাহিনী। সিপাহী সেনাবাহিনীর পদ। ক্যাপ্টেন, এটাও সেনাবাহিনীর পদ। ইঞ্জিন রুম আর্টিফিশার, এটা হচ্ছে নৌবাহিনীর পদ। সিপাহী, এটা সেনা। ফ্লাইট লেফটেন্যান্ট, এটা হচ্ছে বিমান বাহিনীর পদ, বিমান। আর লেন্স নায়ক, এটা হচ্ছে ইপিআর এর পদ।
ইপিআর হচ্ছে যারা সীমান্ত পাহারা দেয় তাদেরকে ইপিআর বলা হয়, ইস্ট পাকিস্তান রেজিমেন্ট। ইস্ট পাকিস্তান রেজিমেন্ট বর্তমানে যারা বিজিবির কাজ করতেছে, বুঝা গেছে, বর্তমানে যারা বিজিবির কাজ করতেছে তাদেরকে বলা হয়, আগে বলা হতো ইপিআর, ইস্ট পাকিস্তান রেজিমেন্ট, বুঝা গেছে। তাহলে আমরা বাহিনীও পড়ে ফেললাম। এবার দেখেন আরেকটা ম্যাজিক, একটা ফোন নাম্বার বা একটা তারিখ আপনাকে মনে রাখতে হবে। দেখেন 4-7-10, 4-7-10, 4-7-10 2018, 4-7-10 2018, 4-7-10 2018। এবার কি শিখলেন জানেন? আপনি জানেনই না কিন্তু শিখতেছেন। সেক্টর শিখে ফেললাম আমরা। সেক্টর, কে কোন সেক্টরে যুদ্ধ করেছে? হামিদুর 4 নম্বর সেক্টর, মহিউদ্দিন জাহাঙ্গীর 7 নম্বর সেক্টর, রুহুল আমিন 10 নম্বর সেক্টর, মোস্তফা কামাল কয় নম্বর সেক্টর? 2 নম্বর সেক্টর, মতিউর রহমান 0 সেক্টর, মানে তিনি কোনো সেক্টর যুদ্ধ করেননি, কারণ বিমান বাহিনীটা কোনো সেক্টরে ছিল না। তিনি পাকিস্তানে বিমান বাহিনী প্রশিক্ষণ নিচ্ছিলেন, নেয়ার পরে তিনি বাংলাদেশে আসতেছিলেন যুদ্ধ করার জন্য, কিন্তু পাক হানাদার বাহিনীরা তাকে গুলি করে হত্যা করে, এই জন্য তিনি যুদ্ধে অংশ নিতে পারেননি। তাহলে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান 0 নং সেক্টর, মুন্সি আব্দুর রব 1 নং সেক্টর, আর নূর মোহাম্মদ শেখ 8 নম্বর সেক্টর। তাহলে আপনি একটু কল্পনা করেন তো কি পরিমাণ পড়াটা আপনি পড়লেন এক ক্লাসে। মাশাআল্লাহ, খুব চমৎকার, থ্যাংক ইউ ভেরি মাচ। এই আপনাদের মাশাআল্লাহ, ধন্যবাদ, অসাধারণ, এক্সট্রাঅর্ডিনারি, এই শব্দগুলো শুনেই কিন্তু আমরা অনুপ্রেরণা পাই, ক্লাস নিতে ভাল লাগে, বুঝে গেছে? ওকে ওকে, আরেকটু তথ্য দিয়ে আমাদের 7 জন বীর শ্রেষ্ঠ শেষ হবে। আরেকটু তথ্য আছে আমাদের, বুঝে গেছে? ওকে, এই পর্যন্ত কি ক্লিয়ার? ওকে, এবার এই বীর শ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ হন, প্রথম শহীদ তার নাম হচ্ছে মুন্সি আব্দুর রব। প্রথম শহীদ কবে শহীদ হয়েছে? তারিখটা কবে? তারিখটা হচ্ছে 8 এপ্রিল। আমরা তো জানি সবাই 71 শহীদ হয়েছে, তাই না? সাল লেখার দরকার নেই। 8 এপ্রিল প্রথম শহীদ হয়েছে মুন্সি আব্দুর রব, 8 এপ্রিল, 8 এপ্রিল। এরপরে কিন্তু কোনো বইতে কিছু আমরা দেখতে পাই, সেটা হলো যে এই যে মুন্সি আব্দুর রব যদি না থাকে তাহলে মুস্তফা কামাল হবে। উনি 18 এপ্রিল শহীদ হয়েছে, 18 এপ্রিল। যদি মুন্সি আব্দুর রব অপশনে না থাকে তাহলে মুস্তফা কামাল হবে, 18 এপ্রিল শহীদ হয়েছে। আর সর্বশেষ শহীদ হয়, শেষ শহীদ, সর্বশেষ লিখলে একটু ভালো হয়, তাই না? সর্বশেষ শহীদ তার নাম হচ্ছে মহিউদ্দিন জাহাঙ্গীর। মহিউদ্দিন জাহাঙ্গীর তিনি ঠিক মুক্তিযুদ্ধের বিজয় লাভের ঠিক আগ মুহূর্তে শহীদ হয়েছে, 14 ডিসেম্বর, 14 ডিসেম্বর, 14 ডিসেম্বর। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার? অনেক অনেক সুন্দর ক্লাস স্যার, কিন্তু আমার একটা দুঃখ যে ভিউ সেই পরিমাণ কিন্তু আপনারা করাতে পারছেন না। ক্লাসে অংশগ্রহণকারীর সংখ্যা কিন্তু 1K আজকেও হয় নাই, বুঝে গেছে? ওকে, এবার এই যে মতিউর রহমান, এনার লাশ পাকিস্তান থেকে আনা হয়। কোন বীর শ্রেষ্ঠের লাশ পাকিস্তান থেকে আনা হয়? এই যে কার লাশ? মতিউর রহমানের লাশ। কবে আনা হয়? 2006 সালে পাকিস্তান থেকে আনা হয়। 2006 সালে পাকিস্তান থেকে আনা হয়। 2006 সালে কোন দেশ থেকে আনা হয়? পাকিস্তান থেকে আনা হয়। এনে তাকে বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়। কোথায় সমাহিত করা হয়? বুদ্ধিজীবী কবরস্থান। এইটা আপনারা সবাই, আপনাদের একটু রিকোয়েস্ট করি, লেখা তো লিখবেনই, স্ক্রিনশট দিয়ে রাখেন এবং বলেন কে কে স্ক্রিনশট দিয়েছেন। সবাই একটু স্ক্রিনশট দেন, সবাই স্ক্রিনশট ডান লিখে ফেলেন, স্ক্রিনশট ডান লিখে ফেলেন, স্ক্রিনশট ডান লেখেন। ওকে, প্রথম শহীদ মুন্সি আব্দুর রব, প্রথম শহীদ মুন্সি আব্দুর রব, আর সর্বশেষ শহীদ হয়েছে মহিউদ্দিন জাহাঙ্গীর 14 ডিসেম্বর, 14 ডিসেম্বর, 14 ডিসেম্বর, 14
ডিসেম্বর। ক্লাসটা পরে কোথায় পাবো? এই ইয়ের মধ্যেই পাবেন, পেজেই পাবেন। এই পেজেই তো, এটা তো লাইভ ক্লাস, সেভ থাকবে, দেখতে পারবেন। তারপরে আপনার টাইম লাইনও শেয়ার দিয়ে রাখতে পারেন, তাহলে এটা পাওয়া যাবেন সবসময়। ওকে, এবার মতিউর রহমানের জীবনী নিয়ে একটা চলচ্চিত্র নির্মিত হয়েছে। সে চলচ্চিত্রটার নাম হচ্ছে অস্তিত্বে আমার দেশ। অস্তিত্বে আমার দেশ, অস্তিত্বে আমার দেশ, চলচ্চিত্রের নাম অস্তিত্বে আমার দেশ। এই মুভিটা কেউ দেখতে পারেন, বুঝা গেছে? সময় আছে এখন, আজকে রাতে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিলাম, অস্তিত্বে আমার দেশ মুভিটা দেখবেন, বুঝে গেছে? স্ক্রিনশট ডান, যারা স্ক্রিনশট ডান দিয়েছেন থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা স্ক্রিনশট ডান দিয়েছেন থ্যাংক ইউ ভেরি মাচ, কারণ এই তথ্যগুলো আপনারা আর কোথাও পাবেন কিনা সন্দেহ আছে। এত সুন্দর করে সাজানো হয়েছে তথ্যগুলো, আপনারা পাবেন কিনা সন্দেহ আছে। ওকে ওকে, এবার আপনাদের একটা প্রশ্ন করব। সে প্রশ্নটা হলো, আমাকে সবাই একটু দেখে দেখে উত্তর দিবেন। সেটা হলো, এই মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীর সদস্য, সেনা সদস্য কয়জন? বীরশ্রেষ্ঠদের মধ্যে কয়জন সেনাবাহিনীর সদস্য, কয়জন নৌ, কয়জন বিমান, আর কয়জন ইপিআর? কয়জন ইপিআর আমাকে একটু বলেন তো, এটা একটু কমেন্ট করেন। সেনাবাহিনী কয়জন? সেনা, নৌ, বিমান, ইপিআর। সেনা, নৌ, বিমান, ইপিআর। সেনা, নৌ, বিমান, ইপিআর কয়জন? একটু বলেন। একটু টাইপ করতে সময় লাগলেও একটু আমাকে বলবেন কয়জন, একটু টাইপ করে ফেলেন। ওকে, অনেকে স্ক্রিনশট দিয়েছেন, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, অস্তিত্বে আমার দেশ, এটা হচ্ছে মতিউর রহমান। ওকে, যারা এখনো হতাশায় আছেন যে আমাকে দ্বারা কিছু হবে, সম্ভব হবে, তাদের জ্ঞাতার্থে বলে রাখি, আপনি চেষ্টা করে যান, আল্লাহ পাক কাউকে বঞ্চিত করে না, সবারই চাকরি হবে ইনশাল্লাহ। যুদ্ধে শেষ পর্যন্ত টিকে থাকতে হবে। শেষ পর্যন্ত যদি টিকে না থাকেন তাহলে কিন্তু সম্ভব না, একদম শেষ পর্যন্ত। পরাজয়ে ডরে না বীর, 4-5টা পরীক্ষা 10টা পরীক্ষা দিয়ে ফেল করছেন, নো, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। পরাজয়ে ডরে না বীর সবসময় মনে রাখবেন। একবার পরাজিত হয়েছেন, আবার উঠেন, আবার উঠেন, বুঝে গেছে? কে কতবার পড়ে গেল এটা দেখার বিষয় না, দেখার বিষয় কে পড়ে যাওয়ার পরে দ্রুত কে উঠতে পারতেছে, দ্রুত উঠে দাঁড়াতে পারছে, এটাই বড় বিষয়। সুতরাং হতাশ হওয়ার কিছু নাই। সবাই আমাকে বলেন, একটু সবাই লিখেছেন, ওকে, থ্যাংক ইউ। সেনাবাহিনী 3 জন, নৌবাহিনী 1 জন, বিমান বাহিনী 1 জন, 5 জন, আর ইপিআর এর 2 জন, 7 জন। শেষ, থ্যাংক ইউ। অনেকে লিখেছেন, বাপ্পি, মরিয়ম, নাসরিন, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ক্লাস করলেন মনোযোগ সহকারে। সবশেষ আপনাদের জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করি, আজকে যারা ক্লাস করেছেন, যারা শেয়ার করেছেন, যারা কমেন্ট করেছেন, এবং যারা একবার হলো 1 মিনিটের হলেও জন্য দেখছেন, তাদের সবাইকে ধন্যবাদ। এবং আল্লাহ পাক আপনাদের কাউকে যেন বঞ্চিত না করে, খালি হাতে যেন কাউকে না ফেরায়, সবাইকে আল্লাহ পাক সফল করুক এবং একটা উত্তম রিজিকের ব্যবস্থা করে দিক, সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ক্লাসটা কেমন লাগলো একটু সবাই কমেন্টে জানিয়ে দেবেন। ক্লাসটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে দেবেন। আর সবার জন্য মন থেকে দোয়া রইল, অন্তর থেকে দোয়া রইল, এই পরিশ্রম যেন বৃথা না যায়, আল্লাহ পাক যেন সফল করে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। Sí, sí, uno de
জি জি সারা অনেক ঘুম বেরিয়ে গেল।